আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সীমান্ত অতিক্রম করে লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল আগ্রাসন চালানোর একাধিক চেষ্টা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছেন হিজবুল্লাহর যোদ্ধারা। একদিকে সীমান্তে দখলদার সেনাদের উপর বিরচিত হামলা হয়েছে, অন্যদিকে রকেটের ঝড় বয়ে গেছে ইসরায়েলে। এইসব হামলায় ২৫ দখলদার সেনার প্রাণহানি এবং ১৩৫ সেনার গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে আল মায়াদিন। ইসরায়েলি চ্যানেল 12-এর ভাষ্য, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৩৫টি রকেট আঘাত হেরেছে ইসরায়েলে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল যেভাবে লেবাননে হামলা চালাচ্ছে তাদের হামলা সেরকম নির্বিচার নয়। তারা বেসামরিক এলাকা এবং অবকাঠামোকে এড়িয়ে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছেন। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, শনিবার তাদের অভিযান শুরু হয় ঘড়ির কাঁটা রাত ১২টা অতিক্রম করার পরপরই। এ সময় তারা সীমান্তের দিকে অগ্রসরমান সেনাদের ওপর বিশাল বোমার বিস্ফোরণ ঘটান। একই সঙ্গে ভয়াবহ মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হন তাদের যোদ্ধারা। এতে ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে এবং তারা পিছু হটতে বাধ্য হন। এরপর রাত ২টার দিকে দখলদার বাহিনী আল ওদাইসা শহরের পাশে আবার অগ্রসর হওয়ার চেষ্টা করে। প্রতিরোধ যোদ্ধারা সেই চেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করেন। সীমান্তে হামলা পাল্টা হামলা চলছিল শনিবার সকালেও। শনিবার দিবাগত রাত ২:২টায় শুরু হয় ইসরায়েলে আঘাত হানার পালা। এ সময় কফাল জুবালে শত্রু সেনাদের সমাবেশে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এর ১৫ মিনিট পর কফর গেলাদি ও হাল্লেত আবিরে শত্রু সেনাদের লক্ষ্য করে রকেটের আরেকটি ঝাঁক ছোড়া হয়। এরপর মারুন ফরেস্টের শেষ প্রান্তে আলবাত মালভূমির দিকে অগ্রসরমান একটি মার্কাভা ট্যাঙ্কে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর গাইডেড মিসাইল। এতে ক্রুদের সবাই নিহত এবং আহত হন বলে জানিয়েছে সংগঠনটি। হামলার ধারাবাহিকতায় এরপর আঘাত করা হয় রামাত ডেভিড ঘাঁটি, সাসা বসতি, কার্মিয়েল বসতি, সাফাত শহর, দান বসতি ও মালে গোলানি ব্যারাকে। এই ৬ দফা হামলায় নিয়মিত রকেটের পাশাপাশি ফাদি-1 ও ফালাক-2 মিসাইল ব্যবহার করা হয়। এরপর ঝাঁকে ঝাঁকে রকেট গিয়ে পড়ে শাখনিনের পাশে আতা মিলিটারি ইন্ডাস্ট্রিজ কোম্পানি, কাতজিরিম বসতির সেনা সমাবেশ ও জাল আল দেইর সাইটে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রচণ্ড লড়াই করেছেন প্রতিরোধ সংগঠন আল আকসা মার্টার্স ব্রিগেডসের যোদ্ধারা। শনিবার তুবাসের সিলাত আল হারিথিয়ায় মেশিনগান নিয়ে সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হন তারা। এ সময় সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। তুবাস শহরেও দখলদার সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়। সেখানে মেশিনগান ব্যবহার করেন ফিলিস্তিনি যোদ্ধারা। এদিন ইসরায়েলের কিসুফিম মিলিটারি সাইটে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে অন্য প্রতিরোধ সংগঠন মার্টার আবু আলী মুস্তফা ব্রিগেডস। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, শনিবার উত্তর ইসরায়েলের হাইফার উপশহরগুলোতে মিসাইল হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। হামলায় অত্যাধুনিক আরকাব ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। দক্ষিণ ইসরায়েলেও মিসাইল হামলা চালান তারা। এদিন উত্তর ইসরায়েলের আরও ৩টি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালান তাদের এক ঝাঁক ড্রোন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল ইরানে হামলা করলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের জন্য ইরানের পক্ষ থেকে সমান কিংবা এর চেয়ে বেশি শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। আমরা অতীতে এটি প্রমাণ করেছি। ইসরায়েলিরা আবারও ইরানিদের ঈমান পরীক্ষা করতে পারে জানিয়ে আরাকচি বলেন, এবার আমাদের প্রতিক্রিয়া হবে আগের চেয়েও স্পষ্ট। এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, তার দেশ ইসরায়েলি দখলদারিত্ব এবং একের পর এক যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার মোকাবিলায় সিরিয়া এবং প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। আঞ্চলিক দেশগুলোতে গুরুত্বপূর্ণ সফরের দ্বিতীয় দিনে তিনি শনিবার বৈরুত থেকে দামেস্কে পৌঁছান। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের হঠকারিতা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। বাশার আল আসাদ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ওই হামলা ছিল প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে তেল আবিবের জন্য একটি বড় শিক্ষা।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গত সপ্তাহের প্রতিশোধমূলক হামলাকে ইতিহাসের বৃহত্তম হামলা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শনিবার এক ভিডিও বার্তায় বলেন, ইরান 2 দফায় ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার রাতে ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে তেহরান এপ্রিলে ইসরায়েল অভিমুখে অন্তত 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষা করার ও এসব হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং তা সে করবেই। তবে তেহরান মঙ্গলবারের হামলা চালিয়েই বলেছিল, পাল্টা আগ্রাসন চালানোর চেষ্টা করা হলে ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। নেতানিয়াহু তার ভিডিও বার্তার অন্যত্র দাবি করেন, এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যেখানে যত হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ইরানের হাত ছিল। তিনি এমন সময় এই দাবি করলেন যখন ইরান বারবার বলে আসছে, পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের কোনো প্রক্সি গ্রুপ নেই এবং যেসব প্রতিরোধ সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা নিজেরা ইসরায়েলের হাতে আক্রান্ত হওয়ার প্রতিশোধ নিচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রও আভাস দিয়েছে, ইরানে ইসরায়েলের হামলা আসন্ন। তবে তারা তেহরানের পারমাণবিক কিংবা তেল স্থাপনায় হামলার পক্ষে নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এটাও জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে না এমন কোনো নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শনিবার এএফপিকে বলেন, দেশটির সেনাবাহিনীর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর বেশি কিছু তিনি জানাননি। ইসরায়েলি সংবাদপত্র হারেতস সামরিক সূত্রের বরাতে বলেছে, সামরিক বাহিনী বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। 7 অক্টোবর ইরানে পাল্টা হামলা হতে পারে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে, তবে এটি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কোনো তরফে নিশ্চিত করা হয়নি। ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে বলেছে, অপারেশন আল আকসা ফ্লাড হিসেবে পরিচিত 7 অক্টোবরের অভিযানের আগে দীর্ঘ সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিলেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। 2023 সালের শুরুর দিকে সিনওয়ারের সঙ্গে সাক্ষাৎ হওয়া কয়েকটি সূত্রের বরাতের খবরে বলা হয়, খুঁটিনাটি না জানিয়ে সে সময়ই তিনি একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার আভাস দিয়েছিলেন। আলোচিত সেই অভিযানের বর্ষপূর্তির আগে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়, সিনওয়ারের নেতৃত্বে হামাস কিভাবে সূক্ষ্মভাবে অভিযান পরিচালনা করেছিল, অস্ত্র ভাণ্ডার তৈরি করেছিল এবং একটি জটিল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক বানিয়েছিল। বছরের পর বছর ধরে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার পরও হামাস কিভাবে নিজস্ব প্রযুক্তিতে রকেট এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের অত্যাধুনিক অস্ত্রাগার তৈরি করে প্রতিবেদনে তা তুলে ধরা হয়। এই কাজে তারা ইরানের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ পেয়েছিলেন বলেও জানায় ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়, সহায়তা তহবিল, দাতব্য অনুদান এবং স্থানীয় রাজস্বের অর্থ এই অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার কাজে ব্যবহৃত হয়। তাদের ভাষ্য, গাজা মেট্রো হিসেবে পরিচিত সুবিশাল ভূগর্ভস্থ টানেল ব্যবস্থার কারণে এই বিশাল কর্মযজ্ঞ নজরদারির বাইরে ছিল। প্রতিবেদনে বলা হয়, টানেল নেটওয়ার্কের এই পরিধি পরে ইসরায়েলি সেনাদের বিস্মিত করে, যা মাটির 120 ফুট পর্যন্ত নিচে শত শত মাইল বিস্তৃত ছিল বলে জানিয়েছেন তারা। হামাস অস্ত্রশস্ত্রে আত্মনির্ভরশীল ছিল এবং যুদ্ধে ব্যবহৃত অন্তত 80% অস্ত্র তাদের নিজেদের তৈরি বলে জানায় ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, সিনওয়ার যখন নিশ্চিত হন বাইরের সহায়তা ছাড়া তারা যুদ্ধ শুরু করতে পারবেন এবং দীর্ঘ সময় পর্যন্ত এই যুদ্ধ টেনে নিতে পারবেন, তখন তিনি ইসরায়েলে হামলা চালান। হামাসের বর্তমান অবস্থা তুলে ধরে ওয়াশিংটন পোস্ট বলেছে, সমরাস্ত্রে আত্মনির্ভরশীলতা তাদের ভালোভাবে টিকিয়ে রেখেছে। হাজার হাজার যোদ্ধা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডার হারানোর পরও হামাস পুরো দমে সক্রিয়। আল আকসা ফ্লাড অভিযানের বর্ষপূর্তিকে সামনে রেখে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে শনিবার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন লাখো বিক্ষোভকারী। প্রায় 40,000 মানুষ লন্ডনে মিছিল করেন। প্যারিস, রোম, কেপটাউন ও ম্যানিলাতেও জড়ো হয়েছিল বিক্ষুব্ধ জনতা। লন্ডনে অ্যাগনেস কোরি নামের এক আন্দোলনকারী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমস্ত সদিচ্ছার দিকে ইসরায়েলি সরকারের কোনো মনোযোগ নেই। তারা গাজা, লেবানন এবং ইয়েমেনে সহিংসতা চালিয়ে যাচ্ছে। সামনে হয়তো তারা ইরানেও আগ্রাসন শুরু করবে। তিনি বলেন, আমাদের সরকার কেবল কয়েকটি মন্তব্য করেই দায়িত্ব শেষ করছে, অন্যদিকে ইসরায়েলকে ঠিকই সামরিক সহায়তা দিচ্ছে। প্যারিসে বিক্ষোভে নেমেছিলেন লেবানিজ ফরাসি হুসাম হুসাইন। তিনি বলেন, আঞ্চলিক যুদ্ধ নিয়ে আমরা শঙ্কায় আছি, কারণ ইরানের সঙ্গে ইসরায়েলের তীব্র উত্তেজনা বিরাজ করছে। চলমান সহিংসতা আমাদের বন্ধ করতেই হবে।
7 অক্টোবরকে সামনে রেখে রোমে যে কোনো সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাদের অনেকের হাতে ছিল ফিলিস্তিন এবং লেবাননের পতাকা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও চিলির বেশ কিছু শহরেও। আল জাজিরা জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানীর দক্ষিণ শহরতলিগুলোতে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হামলা হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হিজবুল্লাহর পরবর্তী নেতা হিসেবে যাকে বিবেচনা করা হয়েছিল, গত শুক্রবার থেকে সংগঠনটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান হাশেম সফিউদ্দিনের সঙ্গে তারা যোগাযোগ হারিয়ে ফেলেছেন। বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। হাশেম সফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন। শনিবার লেবাননের পাশাপাশি গাজায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার দেইল আল বালায় শাহদা আল আকসা মসজিদে শনিবারের হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হন। বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 41,825 জন নিহত হন, যাদের 70% শিশু ও নারী। ভারতের হরিয়ানায় ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির 10 বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে যাচ্ছে কংগ্রেস। প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষা আরও বলছে, জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। সেক্ষেত্রে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। অন্তত 4টি সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার 90 আসন বিশিষ্ট বিধানসভায় 55 থেকে 62টি আসন পেতে পারে কংগ্রেস। এখানে ম্যাজিক ফিগার 46। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস সত্য হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন সময়ের ব্যাপার। রাজ্যটিতে এবার বিজেপির ঝুলিতে পড়তে পারে মাত্র 18 থেকে 24 আসন। এদিকে জম্মু ও কাশ্মীরে 90 আসন, এর মধ্যে 43 আসন পেতে পারে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। 27 থেকে 32টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে মেহবুবা মুফতির পিডিপি পেতে পারে 6 থেকে 12 আসন। অন্য দলগুলো পেতে পারে 6 থেকে 11 আসন। সেখানে সরকার গড়তে প্রয়োজন হবে 46 আসন। শনিবার হরিয়ানায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। জম্মু কাশ্মীরের ভোট সম্পন্ন হয় 1 অক্টোবর। দুই রাজ্যের ফল প্রকাশ হবে 8 অক্টোবর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।